একদিকে আওয়ামী লীগের দল হিসেবে বিশেষ করে এই যে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটি আমরা বলি না কেন, সেখানে সরকারের বিভিন্ন রকমের কার্যক্রম নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট সহ বিভিন্ন জায়গায় আছে তাদের কার্যক্রম কি ছিল। এবং আজকে চিফ প্রসিকিউটর একটা জিনিস বলেছেন যে আওয়ামী লীগ তার যে 15 বা 16 বছরের ক্ষমতাকাল সর্বশেষ, সেখানে তারা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলোর বিচারের কথাও বারবার আসছে। সুতরাং একটা দীর্ঘ ধারাবাহিকতা। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিএনপি সহ অনেকেই অভিযোগ করেন যে আওয়ামী লীগের এই দায় এখন পর্যন্ত আওয়ামী লীগ আসলে স্বীকার করেনি, এবং তারা জুলাইয়ের বিষয়ে কিংবা তার আগের কৃতকর্মের কোনো বিষয়ে তাদের অনুশোচনা নেই, কিংবা তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। উল্টো এই বিষয়গুলোর প্রতি সায় আছে অনেকে বলে যে আওয়ামী লীগের যারা সফট পাওয়ার আছেন তারা বিভিন্নভাবে সায় দেওয়ার চেষ্টা করেন। এই প্রেক্ষাপটে কি আপনি মনে করেন যে আওয়ামী লীগের যে এই দল হিসেবে তার বিচার, সেটি আসলে আওয়ামী লীগকে কতটা পরিশুদ্ধ করতে পারবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করেছে, 15টা বছর নির্বাচন হয় নাই। এখন এই ট্রাইব্যুনাল আর সিআরপিসির মামলা কিন্তু এক নয়। ট্রাইব্যুনালে ভিডিও, অডিও, পত্রিকার সাপোর্টার, সুপিরিয়রিটি, রেসপন্সিবিলিটি সব আছে, যে কোনো কিছু আমলে নেওয়া যায়। সুতরাং ট্রাইব্যুনালে যদি কারো বিচার চলে যায়, সেখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আইনটাকে এমনভাবেই তৈরি করা হয়েছে। সেখানে এবারের যে ট্রাইব্যুনাল, সেখানে একটা জিনিস করেছে যে সরকার তার পক্ষে যদি আইনজীবী কেউ না দাঁড়ায়, আইনজীবী দিতে পারবে, দিয়েছিল। হ্যাঁ, বিচার হয়েছে। কারণ একটা বিচার তো হয়ে গেছে, সেটা হলো সুপিরিয়র রেসপন্সিবিলিটি এবং গণহত্যার কারণে শেখ হাসিনা এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কিন্তু ফাঁসির আদেশ হয়েছে, তারা আপিল করার সুযোগ আছে। এখন ধরেন প্রশ্ন হচ্ছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী যেটা বলেছেন, সালাউদ্দিন আহমেদ তিনি যেটা বলেছেন, সেটা বলছে যে দাফন হয়ে গেছে দিল্লিতে অমুক সমক। তো ওনারা তো রাজনীতিবিদ। আমার বক্তব্য হচ্ছে নেপালে একটা অভ্যুত্থান ঘটেছে না ছাত্ররা, সেখানে প্রধান বিচারপতি ছিলেন, কার কি নাম, তিনি এসে বলছেন, উদাহরণ দিচ্ছেন, আমরা বাংলাদেশ হব না, 6 মাসের ভিতরে ইলেকশন দেব, তোমরা ইলেকশনের প্রস্তুতি নাও, শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও। ইলেকশনে গেছে, তরুণরা ক্ষমতায় আসছে। আমাদের দেশেও যদি টাইমলি ইলেকশনটা দেওয়া হতো, তখন আওয়ামী লীগের যে পজিশন ছিল, তখন কিন্তু নেপালের মতো রেজাল্ট হতে পারত। এবং এই ছাত্ররা যে তখন তো বৈষম্য বিরোধী ছাত্র ছিল, তারা প্রত্যেকটা মিনিস্ট্রি দিয়ে টিয়ে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তোমরা উদ্যোক্তা হও, কোনোদিন শিক্ষার কথা বলা হয় নাই। এই ছাত্রদেরকে, এই জেনারেশনটাকে নষ্ট করে দিছে। এখন ধরেন বিচার যেটা বলেছে আজকে চিফ প্রসিকিউটর যেটা বলেছে যে দলকে অলরেডি তদন্ত শুরু হয়েছে, বিচারে আওয়ামী লীগকে ধরেন, এখন তো আইন আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে ইউনূস সরকার যেটা অধ্যাদেশ জারি করেছিল, আইনে পরিণত হয়েছে, নিয়ে সন্ত্রাসবিরোধী আইন করেছে। নিষিদ্ধ, তাকে দলকে নিষিদ্ধ করে নেই, অ্যাক্টিভিটিস কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাসবিরোধী আইন করেছে। সেখানে কিন্তু বিরোধী দল বসা ছিল, এনসিপি ছিল না, এটা ঠিক। এই আইনটার সময় কিন্তু বিরোধী দল জামাতও বসা ছিল। দেখেন আচরণটা, দেখেন, ভাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আমার তো সমস্যা নেই। কিন্তু এটা তো, এই আইনটা এমন, আমার একটা রেফারেন্স দেয়, 1974 সালের 15 আগস্টে যখন সবাই মারা গেল, আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে 1974 সালের, আওয়ামী লীগেরই করা, এবং মোস্তাক আহমেদ জেলখানা ভরে ফেললো। হ্যাঁ, তার 80% লোক কিন্তু এই 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে ছিল, গ্রেপ্তার হয়েছিল। এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমনই কালো আইন যে ওটাতে গ্রেপ্তার করলে কোনো কোর্ট সেই মামলা নিবেই না, তাকে যতদিন সরকার মনে করবে ততদিন তাকে ডিটেনশনে রেখে দিতে পারবে। তো এই আইনটা হচ্ছে একটু ব্যতিক্রম। কি ধরেন, এখন বিরোধী দল অপোজিশনে আন্দোলন শুরু করলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলো, বিএনপি 2/3 মেজরিটি আছে, যে তারা তখন নিষিদ্ধ করে দিতে পারে। আবার জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার 5 বছর, 10 বছর, 100 বছর পরে আওয়ামী লীগ আসলো, আবার নিষিদ্ধ করে। এই ধরনের ওপেন এন্ডেড আইন, আমি এটাকে কিন্তু কালো আইন, আমি বিরোধিতা করেছি। কিন্তু আমি বলি, সবসময় বলেছি যে এটা আইনি পদ্ধতিতে যাওয়া উচিত ছিল। এখন আইনে বিচার হবে, বিচার হলে যদি নিষিদ্ধ হয়ে যায়,
কিছু তো বলার নাই, কিছু বলার নাই, কারণ আইনটা কিন্তু আওয়ামী লীগেরই করা। এখন ধরেন এটা তো সুপারিটি রেসপন্সিবিলিটি আছে তো, তবে এটা ঠিক যে ধরেন 3 তারিখে কিন্তু বিএনপি শেখ হাসিনা বুঝে ফেলছে, যখন সেনাবাহিনীর থেকে বলা হয়েছে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না, তখন কিন্তু বুঝে ফেলছে দেখেন তার ফ্যামিলির একটি লোকও কিন্তু দেশে নেই, সব চলে গেছে, বাইরে চলে গেছে। এবং শেখ হাসিনা ভারতে আছে, অল পার্টি সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছে। আমি কিন্তু তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগের যারা আছে তাদেরকে কিন্তু ভারতের অতিথি বলি। ভারতের তারা অতিথি, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু ভারতের কিন্তু তারা অতিথি, কারণ সব দল মিলে তাকে আশ্রয় দিয়েছে। এখন ধরেন এই যে পুশিন হচ্ছে না, পুশিন হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা আছে না, তাদের তো একটা পুশিন হয় না, তার মানে অতিথি আশ্রয় দিয়েছে। সুতরাং আমি বলবো যে এখন যদি বিচার হয়, বিচারে এটা ট্রাইব্যুনালের আইনটা এমন, ধরেন এই রাজসাক্ষী বানানো যায়, রাজসাক্ষী বানাই দিবে একজন, হ্যাঁ এক্স আইজিপি কে রাজসাক্ষী বানাই দিয়েছিল না, বা এটাও আইনে আছে তো, আইনে আছে তো। সুতরাং এই আইনটা করার সময় আপনার আকপাস ভাবা উচিত ছিল, সিআরপিসির সাথে রিলেশন রাখা উচিত ছিল। সুপিরিয়র রেসপন্সিবিলিটি, ধরেন আমি গুলি করে নেই, সিআরপিসিতে তো আমি গুলি করার সাক্ষ্য না থাকলে তো আমাকে দণ্ড দিতে পারবে না, সাক্ষ্য লাগবে, কিন্তু ট্রাইব্যুনাল তো লাগে না। সুতরাং আমার মনে হয় যেহেতু এই চিফ প্রসিকিউটরের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। জি, ফারুক হাসান, আপনার কাছেও জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময় যে ট্রাইব্যুনালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা ছিল তাদের যে বিচারের গতি ছিল, এখন অনেকে এটাকে অভিযোগ করেন যে সেই গতি কিছুটা শ্লথ হয়েছে, এবং বিশেষ করে হাসানুল্লাহ গিনুর রায়ের পর অনেকেই প্রতিবাদ জানিয়েছেন যে তার আরো বেশি শাস্তি হওয়া দরকার ছিল, এবং দুই পক্ষই আসলে নাকশ ছিল এই রায়। আপনি কি মনে করেন যে এখন যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এভাবে দল হিসেবে ট্রাইব্যুনালে বিচারটা হয়, সেটির প্রক্রিয়াগত কোনো দীর্ঘসূত্রিতার কোনো আশঙ্কা থাকে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক এম এ আজিজ, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক। আসলে দেখেন, আমি আজিজ ভাইয়ের সাথে একটা বিষয়ে দ্বিমত করে শুরুটা করতে চাই। টাইমলি ইলেকশন, নেপালে কিছুদিন আগে একটা গণঅভ্যুত্থান হয়েছে। যদি আমরা নেচারগত দিক দিয়ে আসলে বিবেচনা করি বা বিশ্লেষণ করি, বাংলাদেশের গণঅভ্যুত্থান বা যে গণবিপ্লব আর ওই নেপালের গণঅভ্যুত্থান কিন্তু একই প্যাটার্নের না, দুটো একবারে মানে আকাশ পাতাল ডিফারেন্ট। তো সেই জায়গা থেকে নেপাল একটা মানে সাংবিধানিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু গণঅভ্যুত্থানও হয়েছে, এবং গণঅভ্যুত্থানের পরের প্রত্যেকটা স্টেপ তারা তাদের সংবিধান অনুযায়ী করেছে। বাট বাংলাদেশের গণঅভ্যুত্থানের আগের অবস্থা বলেন বা আর পরের অবস্থা বলেন, কোনোটাই কিন্তু আমাদের বিদ্যমান আইন কানুন অনুযায়ী হয় নাই, না সংবিধান না বিদ্যমান আইন। কারণ এই যে সরকার ইন্টারিম, এই ইন্টারিম সরকার থেকে আসছে, এটা তো আইনেও নাই, কাঠামোতেও নাই, সংবিধানও নেই। তো যাই হোক, তারপর হয়েছে। তো যাই হোক, এই যে টাইমলি ইলেকশনের কথা বলা হচ্ছে, এই জায়গাতে আমি এই কথাটা এর আগেও একাধিকবার বলেছি যে বিএনপি সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস তথা ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেওয়া। কেন? ধরেন আপনি 6 মাস কিংবা 1 মাস বা 15 দিনের মধ্যে ইলেকশন হলো, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় 15 দিনের মধ্যে ধরে নিলাম, এবং বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসলেন। আচ্ছা, কি হতো পরিবেশটা বা পরিস্থিতিটা বলেন তো? 100% আজকে বিএনপি ক্ষমতায় আসার পরে যতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, আর বিএনপি যদি গণঅভ্যুত্থানের পরে 15 দিন কিংবা 1 মাসের মধ্যে ক্ষমতায় আসতেন, এর চাইতে কম পক্ষে 100 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতেন নিশ্চিত। তাহলে এই যে চ্যালেঞ্জগুলো কমিয়ে আনা, রিডিউস করা, এটা কে করেছে? ইন্টারিম সরকার। ইন্টারিম সরকার অনেক সমালোচনা আছে, আমি নিজেও কট্টর সমালোচক, অনেক সমালোচনা আমরা করি, কিন্তু এই জায়গাতে তাদেরকে একটা বড় সড়ো ধন্যবাদ দিতেই হয়, না হলে অকৃতজ্ঞতা হয়ে যাবে যে তারা এই চ্যালেঞ্জগুলো রিডিউস করে দিয়ে বিএনপিকে একটা সেফ জোনে এনে তারপরে তারা জাতীয় ইলেকশনের আয়োজন করেছে, এবং বিপুল জনসমর্থনে বিএনপি আজকে ক্ষমতায়। আজকে আমি একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে আমার একটা মিটিং ছিল, তো তিনি বললেন যে সরকার বাজেট দেওয়ার আগে সরকারের ধারণা ছিল আমাদের এই ভঙ্গুর ইকোনমিটা তারা 2 বছরের মধ্যে রিকভারি করবে, মানে এটা সরকার ধারণা ছিল। বাজেট দেওয়ার পরে এখন তাদের উপলব্ধিটা হচ্ছে 2 বছর না, এটা 3 থেকে 4 বছরেও সম্ভব কিনা তারা জানে না। তার মানে কি পরিমাণ মারাত্মক একটা মানে বিপর্যয় আমাদের ইকোনমিতে নেমে আসছে, এটা কিন্তু ব্যাংকিং সেক্টর মানুষগুলো বুঝতে পারছে। তো যাই হোক, এই জন্যই এটা বললাম যে টাইমলি ইলেকশন ইজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি এই গণঅভ্যুত্থান পরবর্তী আপনার দেশটাকে কিভাবে আপনি সাজাচ্ছেন। পারি নাই আমরা, বড়দের এই ইন্টারিমকে নিতে হবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা করতে পারে নাই। তো যাই হোক, এখন দেখেন আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা উভয়ে জুলাই জাতীয়
সম্মেলনে উপস্থিত ছিলেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই এবং সরকার প্রধানকেও দিতে চাই, এই জন্যই যে এই 4 মাসে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের যে প্রক্রিয়া বা বিচার নিয়ে যে কথা, এই কথাটা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা শুনি নাই। মানে আওয়ামী লীগ তো দলগতভাবে এখানে আপনার মার্ডারে তারা মাঠে নেমেছিল। আওয়ামী লীগ কিন্তু এখানে ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত জায়গা থেকে এই মার্ডারে তারা কিন্তু কিলিং মিশনে নামে নাই। ওই যে যাকে হত্যা করেছে তার সাথে পারিবারিক কোনো কলহ আওয়ামী লীগে ছিল না, ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, ছিল কি রাজনৈতিক দ্বন্দ্ব। এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই কিন্তু তারা ওপেন ফায়ার করেছে। সেই জায়গা থেকে দলগতভাবে আওয়ামী লীগের বিচারটা আরো অনেক আগে শুরু করার কথা ছিল, বাট তারা করতে পারে নাই। দেরিতে হলেও সরকার প্রধানের মুখ থেকে যে বাণীটা আমরা শুনেছি, আমরা চাই অতি দ্রুত এটা যাতে তারা ইমপ্লিমেন্ট করে। আওয়ামী লীগের বিচার অবশ্যই দলগতভাবে হতে হবে এবং এই বিচার করতে গিয়ে যাতে কোনোভাবে এখানে অবিচারের কোনো সুযোগ তৈরি না হয়, সেটা এটা আমি বারবার বলে বলছেন, আসছি। জি। বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে হতে হবে এবং এখানে যারা অপরাধী, ধরেন যে আজকে যাদের কথা বা যার কথা আমরা সবার আগে বলি, পতিত ফ্যাসিবাদের প্রধান যিনি শেখ হাসিনা, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এবং আমরা নিশ্চিত যে যদি ন্যায় বিচার এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তিনি অন্তত 3-4 বার ফাঁসির মুখোমুখি হবেন বা ফাঁসির রায় তার এই মামলাগুলোতে হবে, এটা আমরা নিশ্চিত। কারণ তিনি যে পরিমাণ অপরাধ করেছেন জনসমক্ষে, তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিত, আমরা চাই ন্যায় বিচার হোক। একই সাথে এটাও মাথায় রাখতে হবে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, একটা কথা আছে। কিন্তু এই আজকে আমরা এই কথাটা কেন বারবার নিয়ে আসছি, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে উপস্থিত, সেখানেই কিন্তু একজন জুলাই যোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আমরা অতি দ্রুত বিচার দেখতে চাই এবং বিচারিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু নির্বাচিত সরকার আসার পরে অনেকটাই স্লথ, গতি কিন্তু কমে গেছে। তারাও কিন্তু এখন স্যাটিসফাইড না এবং যোদ্ধারাই বলছে যে এই বিচারিক প্রক্রিয়া বাড়াতে হবে, গতি বাড়াতে হবে। তার মানে ইন্টারিম সরকারের আমলে যে গতিতে এই বিচারিক প্রক্রিয়া আগাচ্ছিল, বাট নির্বাচিত সরকার আসার পরে সেই গতিতে আগাচ্ছে না, বরঞ্চ আমাদের প্রত্যাশা ছিল আরো বেশি আগাবে। কেন বেশি আগাবে? দেখেন, ইন্টারিম সরকার, আমরা যত কথাই বলি না কেন, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির জায়গা, এটা কিন্তু অনেকটা কম, সংকুচিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ কর্তৃক নির্বাচিত না, জনগণ সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে নাই। হ্যাঁ, আমরা যতই বলি না কেন জনসমর্থিত সরকার, আমাদের সমর্থন ছিল, রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবার সমর্থন ওই সরকারের প্রতি ছিল, ছাত্র জনতার সমর্থিত সরকার, বাট জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না। বাট বর্তমান যিনি সরকার প্রধান বা সরকার, এই যে বিএনপি নেতৃত্বের সরকার, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এবং সুতরাং আজকে এই সরকার যদি একটা ভুল করে, জনগণ কিন্তু তাকে 10 বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। সুতরাং এই সরকারের জবাবদিহিতার জায়গাটা অনেক বড়। সুতরাং সরকার ভুল করার জায়গা খুব কম, করতেই পারবে না, করতে গেলেই জনগণ টাইট দেবে। তো এই জন্যই সরকার কিন্তু বারবার, জনগণ কিন্তু এই সরকারকে প্রশ্ন করছে এবং ওই আমলের ইন্টারিম সরকারকে ওই প্রশ্ন করার জায়গাটা সংকুচিত ছিল, কম ছিল, জনগণ ভোট দেয় নাই। দেখেন, এই দুটাকে মিলিয়ে ফেলে তো হবে না। ইন্টারিম অনেক অপরাধ করেছে এবং এগুলোর বিচার হওয়া দরকার, আমরা মনে করি। কিন্তু এখানে তো একটা ধোঁয়াশা এই সরকার তৈরি করে রেখেছে। যেমন আমরা বলেছিলাম যে নির্বাচন পরবর্তী সময়ে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার ছিল ইন্টারিম সরকারের উপরে, কে কত টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, কে কোন করাপশনের সাথে জড়িত ইত্যাদি। জনগণ জানতো যে বিগত 2 বছরে বাংলাদেশে তারা এই আকামগুলো করেছে, বাট আমরা তো জানি না। কিন্তু অথচ মিডিয়াতে আপনারা আসেন, মন্ত্রী, মিনিস্টার সবার মুখে খই ফুটে, এক একজন এক এক রকম বক্তব্য দেয় এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দুদকের উচিত ইন্টারিম সরকারের উপরে তদন্ত করা, মানে উচিত। দেখেন, ভেরি ফানি, উনি সরকার, উনি দেবেন কমান্ড, নির্দেশ, কিন্তু উনি বলছেন উচিত। এই উচিতের জায়গাতে আমাদের সন্দেহ। উচিত কেন উনি বলবেন? উনার দায়িত্ব ছিল দুদককে নির্দেশ দেওয়া, যদিও এই নির্দেশ নিয়েও আমাদের আপত্তি আছে, কারণ দুদক একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই, যদিও এটা সাংবিধানিক এমন হয় নাই, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এখন তো কমিশনও নেই, ওটা নিয়ে আরেক প্রশ্ন, তা আমি সেদিকে যাচ্ছি না। তারপরেও আমি বলছি, সরকারের দায়িত্ব কিন্তু উচিত না, সরকারের দায়িত্ব হচ্ছে নির্দেশ প্রদান করা। বাট তারা নির্দেশের জায়গায় যেতে কোনো এক অজানা কারণে চাচ্ছেন না। কেন চাচ্ছেন আই ডোন্ট নো। এখন এটা নিয়ে জনমনে অনেকেই সন্দেহ প্রকাশ করে, সংশয় প্রকাশ করে যে সরকারের সাথে ইন্টারিমের কোন একটা তলে তলে কিছু একটা হয়েছে কিনা, মানে উই ডোন্ট নো। আচ্ছা, সেই নিয়ে আমাদের আজিজ ভাই ভালো বলতে পারবেন। সেই প্রশ্ন আমরা জানতে চাই। আমরা জানাব এমএজির কাছে ফিরবো। এমএজি, ওই যেহেতু এই প্রসঙ্গে এলো, গতকাল জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। একটি জায়গাতে তিনি তার একটা রেফারেন্স টেনে কিন্তু বলেছেন যে আসলে প্রতিশোধ নেয়ার বিষয়টি তার এখন আয়ত্তে থাকলেও তার মরহুমা মা এবং তার ভাই, তারা হয়তো বলতেন যে প্রতিশোধ না নিয়ে যাদেরকে ঐক্যবদ্ধভাবে
এগিয়ে নিয়ে যাবে, এবং তিনি বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আমি গতকাল বলছিলাম যে একজন সরকার প্রধান হিসেবে, একটা দলের প্রধান হিসেবে যারা এখন ক্ষমতায়, সেখান থেকে আসলে এই ধরনের আহ্বান খুবই ইতিবাচক। কিন্তু সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে এই যে ঐক্যবদ্ধতার জায়গাটা। এখন শুরুতেই বলেছি যে আওয়ামী লীগের লোকজন তো আছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ, বা তারা তো আছেন, এই ঐক্য প্রক্রিয়া কি তারাও থাকবে? যদি থাকে তাহলে সেই প্রক্রিয়াটা কি? যেটা বলছিলাম যে দায় স্বীকার না করে আপনার ওই গোষ্ঠী যারা নিরীহ বা যারা হচ্ছে গিয়ে কোনো ধরনের দোষের সঙ্গে যুক্ত না, তারা আসলে এই প্রক্রিয়ায়, ঐক্যের প্রক্রিয়া কি করে যুক্ত হবে? না, এক নম্বর কথা হলো গণহত্যাকারীর মাপ চেয়ে এই যে ফর্মুলা, মাপ চাইল না, মাপ চাইলে গণহত্যার মাপ তো ইসলামও অ্যাকসেপ্ট করে না। গণহত্যার তো মাপ হওয়ার কথা না, কিন্তু বলা হয়, ধরেন পৃথিবীতে একটা উদাহরণ আছে, নেলসন ম্যান্ডেলা ব্ল্যাকদের রাইট প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে জেলে গেছে, 20 বছর জেল খেটেছে, তাকে দ্বীপে নির্বাসনে রেখেছে। তারপরে সে তখনকার সময়ে হোয়াইটের প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল ক্লার্ক, তার সাথে রিকনসিলিয়েশন করে। যদিও সাউথ আফ্রিকার অবস্থা এখন নাই, সেই অবস্থা নাই, সবাই দোষ স্বীকার করেছে, কে কি দোষ করেছে আর করবে না ভবিষ্যতে, কিন্তু সেই দেশটা সেই জায়গায় নাই। অর্থাৎ রিকনসিলিয়েশন একমাত্র আমি বলবো সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলা করেছিল, সেটা কাজ করে নাই এই কারণে পলিটিক্স। এখন ধরেন যে প্রধানমন্ত্রী, ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছে, তার বিচার দাবি করে নাই বিএনপি, এই জন্য অনেক সমালোচিত হয়েছে। দেখেন এই বেগম খালেদা জিয়ার কথা বলছে যে তিনি তার স্বামীর হত্যার বিচার চায় না, আবার তিনি নিজে, আপনি 6 তারিখে দেখেন, 6 তারিখ সরকার দায়িত্ব নেয়, 8 তারিখ, 6 তারিখে একটা পল্টন ময়দানে সমাবেশ ছিল, সেখানে হুইল চেয়ারের বসায় নিয়ে বেগম খালেদা জিয়াকে বক্তৃতা দেওয়ানো হয়েছে, শর্ত বক্তৃতা দিছে। সেখানে সে জানে যে সে মৃত্যু পথযাত্রী, তারপরেও কিন্তু সে বলে নাই যে প্রতিশোধ নেন। সে বলছে সবাইকে প্রতিশোধ ভুলে গিয়ে সবাইকে একসাথে দেশ গড়ার কাজে নামতে হবে, বলছে না? তো ঠিক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেও একই সুরেই, তাকে ভিডিও আছে না, আমার কাছেও আছে, কিভাবে ফেলে দিছে, কিভাবে নির্যাতন করছে, মাজা ভেঙে ফেলছে। যে কেউ হলে সাথে সাথে আগে প্রতিশোধ দিত, সে প্রতিশোধ দিতে চায় না, সে আইনের প্রসেসে যা হবার হবে। তো আমি মনে করি এটা দেশের জন্য ভালো, কিন্তু প্রশ্ন একটা, যে আমাদের দেশে যেসব রাজনৈতিক দলগুলি আছে এদের সাথে আপনার জাতীয় ইস্যুতে একমত হওয়া যায়, কিন্তু রাজনৈতিক ইস্যুতে কিভাবে এক হবে বলেন? এখন বাম দল আছে, মধ্যপন্থী দল আছে, ধরেন এই যে গণ অধিকার পরিষদ, এটাও মধ্যপন্থী দল আছে, বিএনপি ধরেন মধ্যপন্থী দল, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম আছে। এই দলগুলো কি রাজনীতি বিসর্জন দিবে ঐক্যের জন্য? জাতীয় ইস্যুতে আমি যে কথা আগে বলেছিলাম, ধরেন ভারত সব পার্টি মিলে জাতীয় ইস্যুতে মনে করছে যে আওয়ামী লীগের লোকজনকে শেখ হাসিনা সহ আশ্রয় দেওয়া দরকার, তারা সব একমত হয়েছে, আমরা হতে পারবো না। তা আমার কথা হচ্ছে, একটা রাজনৈতিক ইস্যুতে অর্থাৎ জাতীয় ইস্যুতে এক হওয়া যায়, কিন্তু রাজনৈতিক দলের প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, সব দলকে এক করা যাবে না, দলকে এক হবেও না, কারণ নিশ্চয়ই আদর্শ বিসর্জন দিয়ে আরেক দলের ফিলোসফিতে বিশ্বাস করবে না। সুতরাং জাতীয় ইস্যুতে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না, এটা আমি বহুবার বলছি, আমি লিখেছিও। আমাদের দেশে 11 থেকে 12 প্রকার শিক্ষা আছে, ইংরেজি, বাংলা, বাংলার ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইটা, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। কওমি মাদ্রাসার বোর্ডে কিন্তু সরকারের নিয়ন্ত্রণ নাই, স্বাধীন মতো সার্টিফিকেট দিচ্ছে, MA পাস লেভেল। এখন একটা ব্যক্তি যদি কোনো সাইডে পড়াশোনা করে MA ডিগ্রি নেয়, সে তো তার ওই চিন্তার থেকে বেরোতে পারে না। ধরেন আমি ইংলিশ জার্নালিজমে ছিলাম, যখন ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমে যারা শিখে আসতো, ওইটা ভুলাইতে 1 বছর লাগতো, যে ওইটা ভুলো আগে, ওইটা ভুলাইতে, কারণ যে পড়ায় দিছে টিচার ওইটা আর ভুলে না। তো এই জন্য আমি বলছি যে আমরা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকার কিন্তু জাতি গঠনের চেষ্টা করে নাই। আমার কথা হচ্ছে, এখানেই বক্তব্য হচ্ছে যে জাতি যদি গঠন, জাতীয় ইস্যু, যে ইস্যুগুলোতে জাতি উপকৃত হবে, মানব দেশ জাতি উপকৃত হবে, সেই জায়গাতে আমরা একমত হবো। পলিটিক্স থাক, ডানে থাক, সাইডে রেখে জাতীয় ইস্যুতে একমত হবো, সেটা তো হতে পারি না। আবার দেখেন এই পার্লামেন্টে আপনি খেয়াল করে দেখেন, অর্থনীতি বিল পাশ হলো না, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সংশোধনী আসে নাই। বিরোধী দল আছে, আপনারা যে বলেন বিরোধী দল আছে, আবার এই প্রথম ছায়া
বাজেট দিছে না, সেই বাজেটের নিয়ে তো কোনো বিতর্ক হয় নাই। জামাত ইসলাম থেকে বলা হলো যে না, বাজেট কাছাকাছি, সুতরাং আমরা এটার বিরোধিতা করলাম না। তাহলে লাভটা কি? এগুলো কি আবার বাইরে আসতেছে, আন্দোলন করতেছে, শান্তিপূর্ণ আন্দোলন করতে, ওয়াকআউট করার সুযোগ আছে, করবে, বাইরে আসবে, ঠিক আছে। এখন আসলে আপনি খেয়াল করে দেখেন, আবার বক্তৃতার সময় 5 দিন সময় দিতেছে, 7 দিন সময় দিতেছে, ফেসিবাদের দিকে হাঁটতেছে। কিন্তু আমার কথা হলো, দেশটা যে পরিমাণে বিধ্বস্ত, কারণ 14 লাখ কোটি টাকা লোন রেখে, লোন সহ এই সরকার দায়িত্ব পেয়েছে। আপনার ব্যাংক ফোকলা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো টাকার স্টক নাই। এই ইদানেই এই গত মাসে আপনার প্রবাসী আয় সর্বোচ্চ আসছে, এটা ঠিক। তো শুধু প্রবাসী আয় দিয়ে তো হবে না, সেটাও আমি লিখেছি। এই প্রবাসী আয় তো আগামী 10 বছর পরে প্রবাসে কোনো লোক নেবে না, কারণ প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের পিছনের লোক দরকার, রোবটের পিছনের লোক দরকার। এই ডাক্তার দিয়ে কাজ হবে না তো। সুতরাং সেই লোক তো আমরা সৃষ্টি করতেছি না, তৈরি করতেছি না। আবার আমাদের জিনজিরা আছে না, জিনজিরাতে ছোট ছোট জিনিস, কুটির শিল্প তৈরি হয়, সেটাও যদি আমরা চায়নার মতো করে খুব আধুনিক যদি তৈরি করতে পারি, সেটাও আমরা কুটির একটার উপরে তো ভর করতে হবে। আমরা তো সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু দেশের নূতন সরকার নির্বাচিত হয়ে আসছে, আমি কিন্তু দুটো জায়গায় কিন্তু খেয়াল করি, আমি বরাবরই বলছি, এই দেশে দুর্নীতি একদম ছেয়ে গেছে, আপাতমস্তক। চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, যা বলেন। সুতরাং এই সোসাইটিকে ক্যাশলেস করতে হবে। আপনি খেয়াল করে দেখেন দুটো জিনিস, আপনি হয়তো জানেন না, আপনার সিগন্যালগুলোতে কিন্তু এআই বসায় দিছে, চেষ্টা তো হচ্ছে। তারপরে কিউআর কোড চালু করতেছে, অর্থাৎ আপনি ক্যাশ টাকা দিতে পারবেন না। এটা এই বিষয়ে আমার মোটামুটি পরিষ্কার। আমরা একটু বিরতিতে যাব, তার আগে ফারুক হাসান আপনার কাছে 2 মিনিট একটু শুনে যেতে চাই যে এই যে ঐক্য প্রক্রিয়া বা জাতিকে একটা ঐক্যের জায়গায় নিয়ে আসে, সেটি তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারো কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে যারা মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কিংবা ফ্যাসিবাদকে, এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে এস্টাবলিশমেন্টের সঙ্গে যারা ছিল, আওয়ামী লীগ সহ, তাদেরকে কি আসলে মানে কোনোভাবে এটার সঙ্গে ইনক্লুড বা ইনক্লুসিভ জায়গাতে আনা সম্ভব? এই যে রিকনসিলিয়েশনের যে জায়গাটা বারবার আপনারা সামনে নিয়ে আসছেন, দেখেন রিকনসিলিয়েশন তো আমরা চাই, এবং এটা একটা চলমান প্রক্রিয়ার অংশবিশেষ এবং চলছে। এখন এই রিকনসিলিয়েশনের জায়গায় যদি কেউ বলে থাকে যে আমরা আওয়ামী লীগকে কামব্যাক করে রিকনসিলিয়েশন করতে চাই, তাহলে কিন্তু বুঝতে হবে তার কুমতলব আছে এখানে। কিভাবে কুমতলব? দেখেন, পৃথিবীর ইতিহাসে যে সকল দেশে গণঅভ্যুত্থান বা গণবিপ্লব হয়েছে, এবং গণবিপ্লবে পরাজিত শক্তি পরবর্তী সময়ে আর কামব্যাক করতে পারে নাই, কারণ ওই ব্যানার, সাইনবোর্ড বা নামটা হচ্ছে কুলুষিত, জনগণ কর্তৃক ধিকৃত, বিতাড়িত। বাংলাদেশে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ আমি আগেই বলেছি যে দলগতভাবে এই গণহত্যায় তারা জড়িত, দলগতভাবে। আওয়ামী লীগ যদি ব্যক্তি পর্যায়ে এখানে জড়িত হতো, যে আওয়ামী লীগের 50 জন 100 জন ব্যক্তি এই গণহত্যা চালিয়েছে, তাহলে এই ব্যক্তিগুলোর বিচার করলে কিন্তু ভেরি ক্লিয়ার, বাকিগুলো ফেরেস্তার মতো যে যার মতো কাজ করতো। কিন্তু আওয়ামী লীগের তো এখানে ব্যক্তি বিশেষ অংশ নেই, নাই, নিয়েছে পুরো প্ল্যাটফর্ম, পুরো দল। তার মানে ওই দলটা, ওই ব্যানারটাই কিন্তু এখানে অপরাধী। এই যে আপনি ধরেন যে আমরা এই যে ইন্ডিয়া, এটা ছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু আজ পর্যন্ত নিষিদ্ধ আছে। আমরা যদি জার্মানির নাজি পার্টির কথা বলি, নাজি পার্টি পরবর্তী সময়ে কি আর সুযোগ পেয়েছে? পায় নাই। নাজি পার্টির সমর্থক যারা ছিল, নেতা কর্মী যারা ছিল, সবাই তো আর মারা যায় না, সবাইকে তো হত্যা করা হয় নাই। যারা জীবিত ছিল তারা কোথায়? তারা রাজনীতি করছে না? অবশ্যই করছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের যারা এখনো তাদের আইনে বিচার করা হয়, পাইলে বিচার, যারা অপরাধী তাদের বিচার অবশ্যই করতে হবে, আমি এটাই বলছি। এখন ধরেন আওয়ামী লীগের যারা অপরাধী, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যারা অপরাধ করেছে, প্রত্যেকের বিচার হতে হবে। যারা অপরাধ করে নাই, যে বক্তব্যটা ইতিমধ্যে মিডিয়াতে ব্যাপকভাবে আমরা শুনতে পাচ্ছি, বুদ্ধিজীবীরা নিয়ে আসছেন যে যারা অপরাধ করে নাই তারা কি দোষ করলো, তারা রাজনীতি করতে পারবে? হ্যাঁ পারবে, তাদের করতে পারবেন। তারা কি করতে চাই? আওয়ামী লীগ। এই যে প্রবলেমটা এখানে, মানে যারা অপরাধী না তারা আওয়ামী লীগ কেন করতে চায়? প্রশ্নটা আমার এখানে। আরে ভাই, আপনি অপরাধী না, আপনার শরীরে কোনো কাদা নাই, আপনি অন্য দল করেন, নতুন নামে একটা দল খুলেন, অন্য দলে যোগ দেন, অসুবিধা কি? মানে আপনার যদি অপরাধ না থেকে থাকে, আর অপরাধ থাকলে তো বিদ্যমান আইনে বিচার হবেই। বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তারপরে সে রাজনীতি করবে কি করবে না তার পরের বিষয়। কিন্তু যারা অপরাধী না, তারা যদি রাজনীতি করতে চায়, তারা যে কোনো জায়গায় করতে পারে, কিন্তু উইদাউট আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের প্রশ্নটা এখানেই ঘুরপাক খাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ নিয়ে আসার মধ্য দিয়ে, যে যারা ক্লিন ইমেজের তারা আওয়ামী লীগ করতে পারবে। অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এখানে অসুবিধা, ভয়ঙ্কর অসুবিধা। এই জায়গাটাই আমরা ধরিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ হচ্ছে একটা কুলুষিত প্ল্যাটফর্ম, কুলুষিত সাইনবোর্ড, গণহত্যাকারী সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। জি।